My is football sport favorite. Football play everyday I. তুমি নিশ্চয়ই ভাবছো এগুলো আমি কি বলছি। এতক্ষণ আমি যা বললাম তার মিনিং নিশ্চয়ই তুমি কিছু বুঝতে পারোনি, রাইট? একটু ভেবে দেখো তো কথাগুলো, ডু দে মেক সেন্স? আমরা প্রতিদিন একে অপরের সাথে কত কথা বলি। কথা বলার সময় আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স বলি, আর প্রতিটি সেন্টেন্স তৈরি হয় অনেকগুলো ওয়ার্ডস নিয়ে। কিন্তু চিন্তা করে দেখো তো, শুধু অনেকগুলো ওয়ার্ডস একসাথে হলেই কি সেন্টেন্স হয়ে যায়? ভিডিও শুরুতে আমি কতগুলো কথা বা ওয়ার্ডস বলেছিলাম। কিছু কিছু ওয়ার্ড আমরা বুঝতে পারি, যেমন প্লে, ফুটবল, স্পোর্ট, এভরিডে ইত্যাদি। কিন্তু এই ওয়ার্ডগুলো দিয়ে আসলে কি বোঝাতে চাওয়া হয়েছে তা বুঝতে পারিনি। তার মানে শুধু অনেকগুলো ওয়ার্ড একসাথে হলেই কিন্তু সেন্টেন্স তৈরি হয় না। তো আজকের পর্বে আমরা জানবো হোয়াট ইজ আ সেন্টেন্স, পার্টস অফ আ সেন্টেন্স এন্ড টাইপস অফ সেন্টেন্সেস এর ব্যাপারে। চলো শুরুতেই দেখে নিই হোয়াট ইজ আ সেন্টেন্স। এখন আমরা যদি বলি ফুটবল ইজ মাই ফেভারিট স্পোর্ট, আই প্লে ফুটবল এভরি ডে, আমরা বুঝতে পারছি যে এখানে ফুটবল খেলা নিয়ে কথা বলা হয়েছে। তার মানে যখন দুই বা তার বেশি শব্দ একসাথে হয়ে কমপ্লিট আইডিয়া এন্ড মিনিং এক্সপ্রেস করে তাকে সেন্টেন্স বলে। এখন আমরা সেন্টেন্সের পার্টস নিয়ে জানবো। একটি সেন্টেন্সের দুটি পার্ট থাকে, তা হলো সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ফর এক্সাম্পল, তালহা প্লেজ ক্রিকেট, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। ফার্স্ট সেন্টেন্সটিতে তালহা নিয়ে বলা হয়েছে, সেকেন্ড সেন্টেন্সটিতে কাউ সম্পর্কে বলা হয়েছে। এই সেন্টেন্সগুলোতে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে। এখানে তালহা এবং কাউ তাহলে হলো সাবজেক্ট। আবার সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। চলো স্ক্রিনে কিছু এক্সাম্পলস দেখে নিই। They are playing. Rahim eats apples. Lisa is 10 years old. She looks very beautiful. So স্ক্রিনের টেবিলটিতে সাবজেক্ট এন্ড প্রেডিকেট ক্লিয়ারলি ভাগ করে দেখানো হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে না। অনেক সময় সাবজেক্ট ভার্বের আগে না বসে ভার্বের পরে বসে। চলো কোন কোন সিচুয়েশনগুলোতে তা হয় দেখে নিই। প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্টের আগে ভার্ব বসে, যেমন হোয়াট ইজ ইউর নেম। এখানে ইউ হলো সাবজেক্ট, কিন্তু ইউ দিয়ে সেন্টেন্স শুরু হয়নি। আবার ইজ ভার্বটি ইউ এর আগে বসেছে। সেন্টেন্স যখন হিয়ার বা দেয়ার দিয়ে স্টার্ট হয়, যেমন দেয়ার আর 5 অ্যাপলস ইন দ্য বাস্কেট। কিছু কিছু সেন্টেন্স প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে স্টার্ট হয়, যেমন অ্যাক্রস দ্য রোড দ্য হর্স র্যান কুইকলি। এখানে সেন্টেন্স শুরু হয়েছে অ্যাক্রস দ্য রোড প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে, তারপরে সাবজেক্ট দ্য হর্স বসেছে। আচ্ছা ভেবে দেখো তো, আমরা যে প্রতিদিন কথা বলি সব সময় আমরা কি একইভাবে কথা বলি বা একই ধরনের সেন্টেন্স ইউজ করি? অবশ্যই না। আমরা প্রতিদিন কথা বলার সময় বিভিন্ন ধরনের সেন্টেন্স বলে থাকি। আমরা এখন টাইপস অফ সেন্টেন্সেস নিয়ে জানবো। সেন্টেন্সের ক্লাসিফিকেশন আমরা দুই ভাবে করতে পারি, তা হলো স্ট্রাকচার ওয়াইজ এন্ড মিনিং ওয়াইজ। স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স তিন প্রকার, সেগুলো হলো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে চলো সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনটা দেখে নিই। যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। আরো ইজিলি বললে সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যার মধ্যে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র প্রেডিকেট থাকে। সিম্পল সেন্টেন্সকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। যেমন দ্য বয়েজ প্লে ফুটবল। এখানে দ্য বয়েজ হলো একমাত্র সাবজেক্ট এবং প্লে হলো একমাত্র ভার্ব। আবার দ্য বয়েজ হলো একটি সাবজেক্ট এবং প্লে ফুটবল হলো প্রেডিকেট। নেক্সট আমরা জানবো কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। যখন কোনো সেন্টেন্সে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বিভিন্ন কনজাংশন যেমন অ্যান্ড, অর, বাট ইত্যাদি দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন শি ইজ রিচ বাট শি ইজ ভেরি হাম্বল। এখানে শি ইজ রিচ একটি সিম্পল সেন্টেন্স বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার শি ইজ ভেরি হাম্বল এই সেন্টেন্সটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্স দুটি বাট দিয়ে কানেক্টেড হয়েছে, তাই কমপ্লিট সেন্টেন্সটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট হলো কমপ্লেক্স সেন্টেন্স। যখন কোনো সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিজেই কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ নিজে কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারে না, বরং অর্থ প্রকাশের জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে। যেমন ইউ উইল ফেল ইফ ইউ ডোন্ট স্টাডি। এখানে ইউ উইল ফেল হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই ক্লজটি দিয়ে আমরা বুঝতেই পারছি কি বলতে চাওয়া হচ্ছে। কিন্তু ইফ ইউ ডু নট স্টাডি হলো ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটি দিয়ে কমপ্লিট মিনিং বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আরো কিছু বলার বাকি আছে।
ইউ উইল ফেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হওয়ার পরে আমরা কমপ্লিট মিনিং বুঝতে পারছি। অর্থাৎ ইউ উইল ফেল ইফ ইউ ডু নট স্টাডি এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এতক্ষণ আমরা স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সের টাইপস নিয়ে ডিসকাস করলাম। তাছাড়া আমরা আজকে সেন্টেন্স কি এবং সেন্টেন্সের পার্টস এর ব্যাপারে শিখলাম। নেক্সট এপিসোডে আমরা মিনিং ওয়াইজ সেন্টেন্সের টাইপস গুলো শিখব। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট এপিসোডে। হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম ইংলিশ গ্রামারের নিউ এপিসোডে। লাস্ট এপিসোড সেন্টেন্স পার্ট 1 এ আমরা শিখেছি হোয়াট ইজ আ সেন্টেন্স, পার্টস অফ আ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্সেস। স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সের টাইপস গুলোর ব্যাপারে আমরা আগে জেনেছি, আর আজকে আমরা জানবো মিনিং ওয়াইজ সেন্টেন্সের টাইপস গুলোর ব্যাপারে। মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো আজকে আমরা একটি স্টোরি পড়ি। Meena is 10 years old. She lives in a village with her family. She has one younger brother named Raju. Raju is in class 3. Raju goes to school every day. Meena cannot go to school. Meena's father does not let her. She's not very happy about that. এতক্ষণ আমরা মিনার গল্প শুনলাম। এই প্যাসেজটির সব সেন্টেন্সগুলোতে বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আর যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা স্টেটমেন্ট এক্সপ্রেস করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত আইডিয়া, ফ্যাক্টস অর অপিনিয়ন্স এক্সপ্রেস করে। গল্পটিতে রাজু ক্লাস 3 তে পড়ে, এটি একটি ফ্যাক্ট। আবার আরেকদিকে মিনা খুশি নয়, এটি একটি অপিনিয়ন। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের হয়ে থাকে, যথা পজিটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। চলো স্ক্রিনে এই দুই টাইপের সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেখে নিই। Affirmative sentence. This garden looks beautiful. Right now, I'm writing a story. I did well in my exam. Rima is going to school. The earth moves around the sun. Then, negative sentence dekhi. Jamon, he's not very good at math. Zishan cannot play piano. Yesterday, I was unable to study. Sohail will not participate in the game. The weather is not cold today. এই এক্সাম্পলগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশের সেন্টেন্সগুলো পজিটিভ মিনিং এক্সপ্রেস করে, তাই এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার ডান পাশের সেন্টেন্সগুলো নেগেটিভ মিনিং এক্সপ্রেস করে, তাই এগুলো নেগেটিভ সেন্টেন্স। এরপর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। যেমন, হাউ আর ইউ, ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, ওয়্যার ডাজ হি লিভ। অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভও হতে পারে, যেমন ডিড হি নট গো টু দ্য স্কুল ইয়েস্টারডে। এরপর আমরা যে টাইপের সেন্টেন্স নিয়ে কথা বলবো সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার টিচার তোমাকে বিভিন্ন টাইপের অ্যাডভাইস, অর্ডার বা রিকোয়েস্ট করে থাকেন, এই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তার মানে যে সেন্টেন্স দিয়ে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজাল, প্রহিবিশন এক্সেট্রা বুঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গেট আউট অফ দ্য ক্লাসরুম, এটা হলো অর্ডার। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা রিকোয়েস্ট। ইউ শুড রেসপেক্ট ইয়োর এল্ডার্স, এটা অ্যাডভাইস। ডোন্ট মেক আ নয়েজ, এটা নিষেধ বা ফরবিড করা হচ্ছে। জেনে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ বলা না থাকলেও ইমপ্লাইড থাকে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, যথা অ্যাফার্মেটিভ ওপেন দ্য ডোর, নেগেটিভ ডোন্ট ওপেন দ্য ডোর। আবার মনে করো আমরা প্রতিদিনের কথাবার্তায় এমন অনেক সেন্টেন্স ব্যবহার করি যা দ্বারা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। এই ধরনের সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ যে সেন্টেন্স উইশ, প্রেয়ার, ব্লেসিং এক্সেট্রা এক্সপ্রেস করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, মে দ্য অলমাইটি হেল্প ইন দিস ট্র্যাজেডি, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। আমরা দেখতে পাচ্ছি যে অপটেটিভ সেন্টেন্স শুরু হয়েছে মে দিয়ে। এই সেন্টেন্সের স্ট্রাকচার খেয়াল করি, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। জেনে রাখি অনেক সময় মে ওয়ার্ডটা নাও থাকতে পারে, যেমন গড ব্লেসেস অল। আচ্ছা, এবার তোমার কোনো আনন্দময় ঘটনার কথা চিন্তা করো তো, কিংবা কোনো দুঃখের কথা, বা মনে করো এমন কোনো ঘটনা যার কারণে তুমি খুব অবাক হয়েছিলে। চলো স্ক্রিনের সেন্টেন্সগুলো পড়ি। হোয়াট আ বিউটিফুল বার্ড দিস ইজ, এই সেন্টেন্সে ওয়ান্ডার প্রকাশ পেয়েছে। Alas, I have lost my new pen, এই সেন্টেন্সে স্যাডনেস প্রকাশ পেয়েছে। Awesome, we have won the game, এই সেন্টেন্সে হ্যাপিনেস প্রকাশ পেয়েছে।
অর্থাৎ যে সেন্টেন্সে সাডেন ফিলিং, জয়, সরো, সারপ্রাইজ এক্সেট্রা এক্সপ্রেস হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে এক্সক্লেমেটরি ওয়ার্ডস থাকে, যেমন হোয়াট, ওয়াও, অসম, হাউ, অ্যামেজিং, ব্রাভো, ও, হুরে, আউচ, alas, fantastic, eureka, etc. এক্সক্লেমেটরি সেন্টেন্স দুই ভাবে স্টার্ট হতে পারে, হাউ অর হোয়াট দিয়ে। সেন্টেন্সে থাকা অ্যাডজেক্টিভের পূর্বে এ অর অ্যান থাকলে সেন্টেন্সের শুরুতে হোয়াট বসে, আর অ্যাডজেক্টিভের আগে ভেরি থাকলে সেন্টেন্সের শুরুতে হাউ বসে। স্ক্রিনে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, হোয়াট, এ অর হোয়াট অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লেমেশন, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লেমেশন। এই স্ট্রাকচার অনুযায়ী দুটি সেন্টেন্স দেখি। What a fine design this is. How nice this perfume is. আবার হুরে or alas দিয়ে শুরু হলে স্ট্রাকচার হবে হুরে or alas plus note of exclamation plus subject plus verb plus extension. যেমন alas, I have failed the exam. Hooray, we have won the game. If or had দিয়ে শুরু হলে স্ট্রাকচার হবে if or had plus subject plus verb plus extension plus note of exclamation. যেমন if I were a king, had I been a president. So আজকে আমরা মিনিং ওয়াইজ সেন্টেন্সের টাইপস নিয়ে ডিসকাস করলাম, আর আগের এপিসোডে আমরা সেন্টেন্স, পার্টস অফ আ সেন্টেন্স এন্ড স্ট্রাকচার ওয়াইজ টাইপস অফ সেন্টেন্স নিয়ে ডিসকাস করেছি। তুমি স্মার্ট নোটস থেকে আরো এক্সাম্পল দেখতে এবং এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারবে। নেক্সট ডে দেখা হবে নিউ কোনো এক্সাইটিং এপিসোডে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অনেক ভালো আছো। চলে এলাম এসএসসি সেকেন্ড পেপারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আমরা এর আগে বেশ কিছু এপিসোডে গ্রামারের বিভিন্ন টপিক যেমন সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্সেস এন্ড देयर স্ট্রাকচার, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছি। তুমি হয়তো ভাবছো এতগুলো টপিক সাডেনলি কেন মেনশন করছি, তাই না? আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো মেক সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল। এই টাস্কটি খুব ইন্টারেস্টিং একটি টাস্ক এবং মজার বিষয় হলো এই টাস্কটি করতে তোমাকে আগের এই সবগুলো টপিকের নলেজ, স্পেশালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে টাস্কটি কমপ্লিট করতে হবে। আমাদের আজকের এপিসোডে আমরা যে টাস্ক নিয়ে কথা বলবো সেখানে আমরা একটি টেবিল পাই যা 3টি কলাম থাকে এবং প্রত্যেক কলামে সেভারাল ফ্র্যাগমেন্টেড পার্টস থাকে। আমরা প্রতিটি কলাম থেকে একটা পার্ট নিয়ে টোটাল 3টা পার্ট কানেক্ট করে একটি মিনিংফুল সেন্টেন্স বানাতে পারি। এক্সামে আমাদের কাজ হলো এমন 5টা সেন্টেন্স বানানো। চলো তাহলে আমরা একসাথে কিছু বোর্ড কোয়েশ্চেন্স থেকে এই কলাম ম্যাচিং টাস্কটি সলভ করি। স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। আমাদের এই টেবিল থেকে 5টি মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। ফার্স্ট সেন্টেন্সটি বানানোর আগে একটা রুল বলে দিই। তুমি যখন টেবিল থেকে সেন্টেন্স বানাবে তখন দুটি বিষয় মাথায় রাখবে। ফার্স্টলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড সেকেন্ডলি মিনিং অফ দ্য সেন্টেন্স। আমরা যে 3টি কলাম পাবো সেখানে ফার্স্ট কলামে তুমি পাবে সেন্টেন্সের সাবজেক্ট এবং নেক্সট কলামে পাবে ভার্ব বা অক্সিলারি ভার্ব। প্রথমেই দেখবে সাবজেক্টের সাথে কোন ভার্বটি ইউজ করা যাবে। একবার এই পার্টটি মিলে গেলে লাস্ট কলাম থেকে অবজেক্ট মিলিয়ে আমরা মিনিংফুল সেন্টেন্সটি পেয়ে যাব। একই সাথে তুমি মিনিং বুঝে নিজে নিজে মিলিয়ে দেখবে কোন পার্টির সাথে কোন পার্টটি কানেক্ট করলে আমরা কারেক্ট সেন্টেন্স বানাতে পারবো। খুব টাফ লাগছে কি? আমার তো মনে হয় না। তাহলে চলো আরো ইজি করে ফেলার জন্য স্ক্রিনে দেখানো টেবিলটি একসাথে সলভ করে ফেলি। স্ক্রিনে দেখানো টেবিলে ফার্স্ট যে ওয়ার্ডটি আমরা দেখছি তা হলো ক্যারেক্টার। ওভারঅল টেবিলটি দেখে আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি এখানে হিউম্যান ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়েছে। স্টার্টিং এ ক্যারেক্টার ওয়ার্ডটি আছে, সো বুঝতে পারছি ক্যারেক্টার কি বা কাকে বলে এমন কিছু নিয়ে কথা স্টার্ট করা হবে। তাই প্রথম সেন্টেন্সটিতে হবে ক্যারেক্টার ইজ সাইকোলজিক্যাল অর এথিক্যাল। মনে রাখবে ফার্স্ট কলামের যে ওয়ার্ডগুলো ইউজ হয়ে যাবে আমরা এরপর ওই ওয়ার্ডগুলো বাদ দিয়ে বাকি সেন্টেন্সগুলো বানাবো।
ক্যারেক্টারের পর আমরা যে ওয়ার্ডটি পাই তা হলো ইট। তাই আমরা সেকেন্ড সেন্টেন্সটি বানাতে পারি এভাবে: ইট ইজ দ্য কম্বিনেশন অফ সাম গুড কোয়ালিটিস। থার্ড ওয়ার্ডটি হলো ইট অলসো। যেহেতু অলসো আছে তার মানে আগের সেন্টেন্সের সাথে মিল রেখে আমাদের কিছু বলতে হবে। তো আমরা এখানে লিখবো ইট অলসো মিনস দ্য মেন্টাল অর মোরাল কোয়ালিটিস অফ আ পারসন। আশা করি এতক্ষণে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছ আমাদের কিভাবে এই বিষয়টা নিয়ে এগোতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার অফ আ পারসন ফ্রেজটি আছে। এই ফ্রেজটির সাথে হেটস বা মিনস এই কোনো ওয়ার্ডই যাচ্ছে না। এই জন্য আমরা ইজ বা ইজ রিগার্ডেড থেকে পিক করব। আমরা পরের কলামে অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ এই ফ্রেজটি দেখতে পাই। এখানে যদি আমরা ইজ রিগার্ডেড অ্যাড করি তবে একটা মিনিংফুল সেন্টেন্স পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা এই তিনটি পার্ট ইউজ করে লিখতে পারি ক্যারেক্টার অফ আ পারসন ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্রাউন অফ লাইফ। এখন আমরা আমাদের লাস্ট সেন্টেন্সে এসে পড়েছি। অলরেডি টেবিলের মোস্ট অফ দ্য পার্টস ইউজ হয়ে গিয়েছে। সো লাস্ট ওয়ার্ড এভরিওয়ান এর সাথে মিডল কলামের লেফট ওয়ার্ড হেটস কম্বাইন করি। এখন আমরা থার্ড কলামে বাকি থাকা ফ্রেজ আ ম্যান উইদাউট ক্যারেক্টার কম্বাইন করলে একটি মিনিংফুল সেন্টেন্স পেয়ে যাচ্ছি। সো আমাদের ফিফথ সেন্টেন্সটি হলো এভরিওয়ান হেটস আ ম্যান উইদাউট ক্যারেক্টার। চলো একবার সবগুলো অ্যান্সার স্ক্রিনে দেখে নিই। সো স্টুডেন্ট, এইটি টাস্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে টেবিল থেকে সেন্টেন্স মেক করতে হবে। চলো আরেকটি টেবিল সলভ করে ফেলি যেন তোমার আর কোনো কনফিউশন না থাকে। স্ক্রিনে আরেকটি টেবিল দেখতে পাচ্ছ। একটু পজ করে প্রতিটি ওয়ার্ড এন্ড ফ্রেজেস পড়ে নাও এবং আইডিয়া করার চেষ্টা করো টেবিলটি কি নিয়ে। টেবিলটিতে ব্লাড ডোনেশন নিয়ে কথা বলা হচ্ছে। ফার্স্ট কলামে ফার্স্ট রোতে যে ফ্র্যাগমেন্টেড পার্টটি দেওয়া আছে তা হলো মেনি অফ আস। এখানে মেনি অফ আস এর সাথে মিডল কলামের অনেকগুলো অক্সিলারি ভার্বই কানেক্ট করা যায়, কিন্তু খেয়াল করলে দেখা যায় যে আমরা যদি হ্যাভ ইউজ করি তাহলে থার্ড কলামের মিসকনসেপশনস অ্যাবাউট ব্লাড ডোনেশন পার্টটি পারফেক্টলি মিলে একটি মিনিংফুল সেন্টেন্স হচ্ছে। এটি ইউজ করে আমরা বলতে পারি মেনি অফ আস হ্যাভ মিসকনসেপশনস অ্যাবাউট ব্লাড ডোনেশন, অর্থাৎ আমাদের অনেকের মাঝে রক্তদান নিয়ে ভুল ধারণা আছে। এর পরের ফ্রেজটি হলো বাই ডোনেটিং ব্লাড উই। আমরা এই ফ্রেজটি ইউজ করে বলতে পারি বাই ডোনেটিং ব্লাড উই সেভ দ্য লাইভস অফ ডাইং পেশেন্টস। এখানে যেহেতু বাই ডোনেটিং ব্লাড বলা হচ্ছে সো বুঝাই যাচ্ছে ডোনেটের পারপাস রিলেটেড কিছু বলা যেতে পারে। এই জন্য আমরা এই সেন্টেন্সটি লিখেছি। সো ফার বুঝতে পেরেছো কি? না বুঝলে পজ করে বা রিভাইন্ড করে আরেকবার দেখে নাও। এখন আমরা দেখতে পাচ্ছি ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশনের সাথে আমরা ক্যান এবং ইজ এই দুইটি ভার্বকে ম্যাচ করতে পারি। বা তার আগে কলাম 3 এ যে দেখি সেন্টেন্সের বাকি পার্টটি কি হতে পারে। সবগুলো অপশন গো থ্রু করে দেখতে পাচ্ছি যে ব্লাড ডোনেশনের সাথে নোবেল ডিড এর ফ্রেজটি বেস্ট ম্যাচ হচ্ছে। এই জন্য আমরা ইজ অক্সিলারি ভার্বটি ইউজ করে লিখবো ব্লাড ডোনেশন ইজ আ ভেরি নোবেল ডিড, অর্থাৎ রক্তদান একটি মহৎ কাজ। ফোর্থ সেন্টেন্সটি স্টার্টিং এ আছে এভরি ম্যান ইন সাউন্ড হেলথ, অর্থাৎ সুস্থ প্রতিটি মানুষই পারে ডট ডট ডট। এখানে ব্লাড ডোনেশন নিয়ে কথা হচ্ছে, তাই আমরা বলতে পারি সুস্থ প্রতিটি মানুষই ব্লাড ডোনেট করতে পারে। এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি হবে এভরি ম্যান ইন সাউন্ড হেলথ ক্যান ডোনেট ব্লাড আফটার এভরি 3 মান্থস। চলে এলাম লাস্ট সেন্টেন্সে। এখানে আমরা বাকি থাকা পার্টগুলো অ্যাড করলে সেন্টেন্সটি পেয়ে যাই। সো আমাদের লাস্ট সেন্টেন্সটি হলো ডোনেটিং ব্লাড উইল কজ নো হার্ম টু আস। চলো তাহলে সবগুলো সেন্টেন্স একটু পজ করে স্ক্রিনে একবার দেখে নিই। একটি ট্রিক বলে দিই, এক্সামে যখন টেবিল মিলাবে তখন কোয়েশ্চেনে পেন্সিল দিয়ে আগে সেন্টেন্স গুলো মিলাবে। এতে করে ভুল হলে তুমি তখনই ফিক্স করে কারেক্টলি সেন্টেন্স মেক করতে পারবে। আমরা এতক্ষণ শিখলাম কিভাবে কলাম থেকে মিলিয়ে একটি কমপ্লিট সেন্টেন্স লিখতে হয়। আশা করি এটি সুন্দরভাবে লেখার বেসিক আইডিয়া তোমার হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। Hello student, I hope you're doing well. আর আশা করছি বাসায় ঠিক মতো পড়াশোনা করছো। আমরা এতদিন গ্রামার এপিসোডসে সেন্টেন্স সম্পর্কে শিখে এসেছি, যেমন what is sentence, parts of a sentence, types of sentences based on structure and meaning, tense, voice এবং এই রিলেটেড আরো নানান কিছু। আমাদের আজকের কাজ হবে এগুলোর উপর ভিত্তি করে এক্সামে যে কোয়েশ্চেন্স গুলো আসে সেগুলো সলভ করা। আজকে আমরা করব চেঞ্জ অফ সেন্টেন্সেস। এসএসসি এক্সামের কোয়েশ্চেন পেপার স্ক্রিনে দেখতে পাচ্ছ।
কোয়েশ্চেনে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সের মিনিং ঠিক রেখে ব্র্যাকেটে যে স্ট্রাকচার দেওয়া আছে ঠিক ওই স্ট্রাকচার অনুযায়ী পুরো সেন্টেন্সটি মডিফাই করতে হবে। একটু পজ করে ভালো মতো তাহলে দেখে নাও। প্রথম লাইনটি হচ্ছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, আর ব্র্যাকেটে কম্পারেটিভ ফর্ম বলা আছে। সেন্টেন্সটি পড়ে বোঝা যাচ্ছে যে এটি সুপারলেটিভ ফর্মে আছে। এই সেন্টেন্সটিতে কম্পারেটিভ ফর্মে মডিফাই করলে অ্যান্সার আসে ম্যান ইজ বেটার দেন এনি আদার ক্রিয়েশন অফ গড। এখানে বেসিক রুল হচ্ছে যদি কোনো সুপারলেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে সেক্ষেত্রে খেয়াল করতে হবে সেন্টেন্সে কার সাথে কার তুলনা করা হয়েছে। কম্পারেটিভ ফর্মে মডিফাই করার সময় যে সাবজেক্টটিকে সুপিরিয়র বলা হয়েছে সেটি শুরুতে এবং যার সাথে তুলনা করা হয়েছে সেটি পরে বসে, আর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বসে। এখানে যেহেতু মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেহেতু প্রথমে ম্যান বসবে, এরপর রুল অনুযায়ী বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার এবং দেন এনি আদার বসবে, এরপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। নেক্সট সেন্টেন্স, isn't it our responsibility to do good deeds? সেন্টেন্সটি ইন্টারোগেটিভ ফর্মে আছে। ব্র্যাকেটে দেখতে পাচ্ছি এটি অ্যাসার্টিভ করতে হবে। এটাকে মডিফাই করলে অ্যান্সার আসে it is our responsibility to do good deeds. অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এখানে সাবজেক্ট ইট এর পর অক্সিলারি ভার্ব ইজ বসবে এবং ভার্বের পরে বাকি অংশ অপরিবর্তিত থাকবে। খেয়াল রাখতে হবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটি নেগেটিভ ছিল, মডিফিকেশনের সময় সেটি অ্যাফার্মেটিভ হবে। এর পরের সেন্টেন্সটি হচ্ছে our life is not measured by months or years. ব্র্যাকেটে অ্যাক্টিভ। আমরা বুঝতেই পারছি সেন্টেন্সটি প্যাসিভ ফর্মে আছে। এটাকে অ্যাক্টিভে মডিফাই করলে অ্যান্সার আসে we don't measure our life by months or years. কারণ প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিতে হলে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টে চেঞ্জ করে নিতে হয় এবং নেগেটিভ অক্সিলারি ভার্ব থাকলে এর পরিবর্তে ডু নট অথবা ডাজ নট বসে। এতক্ষণ যা বললাম তা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে চলো নেক্সট সেন্টেন্সটি দেখে নেই। Honest people lead a happy life. ব্র্যাকেটে কমপ্লেক্স। সেন্টেন্সটি সিম্পল ফর্মে আছে। এটাকে কমপ্লেক্সে মডিফাই করে অ্যান্সার আসে those who are honest lead a happy life. এখানে সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের আগে অ্যাডজেক্টিভ আছে, এজন্য রুল অনুযায়ী কমপ্লেক্সে মডিফাই করার সময় অ্যাডজেক্টিভের আগে those who বসবে, এরপর বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এবং সেন্টেন্সের বাকি অংশ বসবে। এখানে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করছি তা হলো those plus relative pronoun who plus auxiliary verb based on tense plus adjective plus extension. এরপর it matters little if a man lives many years or not. ব্র্যাকেটে ইন্টারোগেটিভ। সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে। এটাকে ইন্টারোগেটিভে মডিফাই করলে অ্যান্সার আসে does it matter if a man lives many years or not? কারণ নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হয় এবং সেন্টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেহেতু ডাজ ব্যবহার করা হয়। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে nobody is absolutely happy on the earth. সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে। ব্র্যাকেটে দেখতে পাচ্ছি এটি অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে অ্যান্সার আসে everybody is partially unhappy on the earth. এখানে বেসিক রুল অ্যাপ্লাই করা হয়েছে যা হলো হেড ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ মডিফাই করা হয়। এর পরের সেন্টেন্সটি হচ্ছে so we should not waste time in vain. সেন্টেন্সটি অ্যাক্টিভ ফর্মে আছে। এটাকে প্যাসিভে মডিফাই করলে অ্যান্সার আসে so time shouldn't be wasted in vain. কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হলে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্টে চেঞ্জ করে নিতে হয়। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে if we use time properly we can be benefited. সেন্টেন্সটি কমপ্লেক্স ফর্মে আছে। এটাকে সিম্পলি মডিফাই করলে অ্যান্সার আসে by using time properly we can be benefited. কারণ সেন্টেন্সটিতে if ক্লজটি অ্যাফার্মেটিভ, এজন্য সেন্টেন্সটি by দিয়ে শুরু হবে এবং ভার্বের সাথে ing যোগ হবে। এরপরের সেন্টেন্সটি হচ্ছে all men must die. ব্র্যাকেটে নেগেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে। এটাকে নেগেটিভে মডিফাই করলে অ্যান্সার আসে all men cannot but die. কারণ বেসিক রুল অনুযায়ী মাস্ট আছে, এমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে মডিফাই করতে মাস্টের বদলে cannot but cannot help বসে। তবে cannot help এর পর যে ভার্ব থাকে তার সাথে ing যোগ করতে হয়। এখানে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করছি তা হলো সাবজেক্ট প্লাস মাস্ট এর বদলে cannot help প্লাস ভার্ব প্লাস ing।
আমরা কিন্তু লাস্ট সেন্টেন্সে এসে পড়লাম, যেটা হলো দো উই টেক utmost care we cannot avoid death। এটি কমপ্লেক্স ফর্মে আছে। এটাকে কম্পাউন্ডে মডিফাই করলে অ্যান্সার আসে we can take utmost care but we cannot avoid death। আমরা জানি যদি কোনো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের শুরু দো অলদো দিয়ে হয় তাহলে সেটি কম্পাউন্ড সেন্টেন্সে মডিফাই করতে দো অথবা অলদো উঠে গিয়ে ফার্স্ট ক্লজের শেষে বাট বসে। এখানে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করেছি তা হলো দো অথবা অলদো উঠে গিয়ে ফার্স্ট ক্লজ প্লাস বাট প্লাস সেকেন্ড ক্লজ। এই ছিল আজকে কোয়েশ্চেন সলভিং এপিসোড। আশা করি পুরো ব্যাপারটা নিয়ে সব কনফিউশন দূর করতে পেরেছি। আমাদের স্মার্ট নোটস দেখে দেখে তুমি কিন্তু বাসায় আরো বেশি প্র্যাকটিস করতে পারো। তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী এপিসোডে। হ্যালো, কেমন আছো তুমি? তোমার বাসার সবাই কেমন আছে? চলে আসলাম গ্রামারের নিউ এপিসোড নিয়ে। আমরা কিন্তু আজকের টপিক নিয়ে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি। শুরুতে আমি কতগুলো কোয়েশ্চেন করেছিলাম, তাই না? আজকে আমরা শিখব এই কোয়েশ্চেনস বা প্রশ্ন নিয়েই। আজকের পর্বে আমরা জানবো WH কোয়েশ্চেন কি আর WH কোয়েশ্চেন বানানোর রুলস। সো লেটস লার্ন অ্যাবাউট WH কোয়েশ্চেনস। ইংরেজিতে 9টি ওয়ার্ডস আছে, সেগুলো হলো হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, হোয়াই, হুজ, হুম এবং হাউ। এই ওয়ার্ডসগুলো ব্যবহার করে সাধারণত কোয়েশ্চেনস করা হয়। যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে ওয়ার্ডসগুলো শুরু হয়েছে W বা H দিয়ে। এজন্য এদের WH ওয়ার্ডস বা WH ফ্যামিলি বলা হয়। এই শব্দগুলো দিয়ে তৈরি কোয়েশ্চেনগুলোকেই বলা হয় WH কোয়েশ্চেনস। WH কোয়েশ্চেন বানানোর ওয়ার্ডগুলোকে মেইনলি 3 টাইপে ভাগ করা হয়, যথা ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এন্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। চলো এই 3 টাইপ নিয়ে জেনে নেই। হুম, হুজ, হু, হুইচ, হোয়াট এই ওয়ার্ডগুলো যখন একাই ইউজ করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু আর ইউ, হোয়াট ডিড ইউ ওয়ান্ট। হোয়াট, হুইচ, হুজ এই ওয়ার্ডগুলোর সাথে কোনো নাউন যুক্ত থাকলে তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন which type of pen do you like? এখানে which এর সাথে নাউন পেন অ্যাড হয়েছে। আবার how, where, when, why এই ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ফ্রেজ দিয়ে করা যায়। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছো when have you come এই প্রশ্নের জবাবে in the morning ফ্রেজটা ব্যবহার করা হয়েছে। WH কোয়েশ্চেন বানানোর আগে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের ভাবতে হবে আমরা যে কোয়েশ্চেন তৈরি করব সেই প্রশ্নে কি বিষয়ে জানতে চাচ্ছি। আমরা যদি চিন্তা করি একটি সেন্টেন্সের স্ট্রাকচার কি, তাহলে আমরা কি বলবো? একটি সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে। এর পাশাপাশি থাকে কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। কিন্তু সব সময় এগুলো একসাথে থাকে না। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। রহিম প্লেজ ফুটবল। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। উই মেড হিম ক্যাপ্টেন। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। বিলকিস ইজ আ প্রিটি গার্ল। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট কোনটির ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে আমরা কিভাবে আমাদের WH কোয়েশ্চেন বানাবো। সাবজেক্ট সম্পর্কে জানার জন্য কিভাবে আমরা WH কোয়েশ্চেন বানাতে পারি তা জানার আগে জানতে হবে সেন্টেন্সে কি কি ধরনের সাবজেক্ট থাকে। সেন্টেন্সে 6 ধরনের সাবজেক্ট থাকতে পারে। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেরান্ড, ইনফিনিটিভ এন্ড নাউন ক্লজ। চলো স্ক্রিনে প্রত্যেকটির জন্য একটি করে এক্সাম্পল দেখে নিই। Kalam is a good boy. He goes to school. The rich are not always happy. Swimming is good for health. To tell a lie is a great sin. That he is a doctor is known to all. এখন চলো সাবজেক্ট সম্পর্কিত WH কোয়েশ্চেন মেকিং এর রুলগুলো জেনে নিই। আমরা যদি কোনো ব্যক্তি বা জাতি সম্পর্কে জানতে চাই তাহলে কোয়েশ্চেন হু দিয়ে স্টার্ট হবে। যেমন আমার বোন তাহিয়া সম্পর্কে জানতে চাইলে কোয়েশ্চেন হবে হু ইজ ইউর সিস্টার। দেন সাবজেক্ট কোনো বস্তু, বিষয়, জেরান্ড, ইনফিনিটিভ বা ক্লজ হলে WH কোয়েশ্চেন হোয়াট দিয়ে স্টার্ট হয়। অর্থাৎ বাংলাতে যখন আমরা কি দিয়ে কোনো কোয়েশ্চেন করি, ইংরেজিতে সেটা হোয়াট দিয়ে স্টার্ট হয়। যেমন ডায়মন্ডস আর ভেরি ভ্যালুয়েবল। এই অ্যান্সারের জন্য দ্য কোয়েশ্চেন উইল বি হোয়াট ইজ ভেরি ভ্যালুয়েবল। দেন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে কোয়েশ্চেন হবে হু দিয়ে। আর অন্য সব সময় কোয়েশ্চেন হোয়াট দিয়ে স্টার্ট হবে। যেমন there lived an honest man in our village.
কোয়েশ্চেনটা হবে হু লিভড দেয়ার ইন আওয়ার ভিলেজ। আবার দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে যদি সাবজেক্ট স্পেসিফিক নাম্বারের প্লুরাল হয় তবে হাউ দিয়ে কোয়েশ্চেন শুরু হবে। হাউ এর সাথে মেনিও যোগ হবে। যেমন there are 5 books on the table। এর কোয়েশ্চেনটা হবে how many books are there on the table। ভার্ব সম্পর্কে প্রশ্ন। আমরা যদি সেন্টেন্সে কি কাজ হয়েছে বা সেন্টেন্সের ভার্ব সম্পর্কে জানতে চাই তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন শুরু হবে। এরপর হোয়াট এর সাথে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ডু এর ফর্ম ইউজ করতে হবে। যেমন হি রানস, এর কোয়েশ্চেনটা হবে হোয়াট ডাজ হি ডু। অবজেক্ট সম্পর্কে প্রশ্ন। সেন্টেন্সের অবজেক্ট যদি কোনো ব্যক্তিকে বোঝায় তবে অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করলে প্রশ্ন হু অর হুম দিয়ে স্টার্ট হবে। অন্য সবকিছুর জন্য হোয়াট দিয়ে কোয়েশ্চেন স্টার্ট হবে। স্ক্রিন থেকে এক্সাম্পল গুলো দেখে নিই। আবার কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে হাউ বা হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হবে। আর যদি অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। চলো এক্সাম্পল গুলো দেখা যাক। নেক্সট অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল সম্পর্কে প্রশ্ন হলে তা দিয়ে যদি জায়গা বোঝানো হয় তাহলে ওয়্যার, সময় বুঝালে ওয়েন, কারণ বুঝালে ওয়াই, কিভাবে বুঝালে হাউ, কতবার বুঝালে হাউ মেনি টাইমস বা হাউ অফেন দিয়ে প্রশ্ন শুরু হবে। স্ক্রিনে সিচুয়েশন গুলোর এক্সাম্পল গুলো খেয়াল করি। আবার এজ, হাইট, উইথ ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্ন শুরু হবে। যেমন মাই মাদার ইজ 50 years old। হাউ ওল্ড ইজ ইউর মাদার? আজকে আমরা WH কোয়েশ্চেন কিভাবে বানাতে হয় তা শিখলাম। ভাষায় প্র্যাকটিস করার জন্য আমাদের স্মার্ট নোটসে WH কোয়েশ্চেনস এর উপরে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে। তো আজ এই পর্যন্তই, খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে। হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম ইংলিশ গ্রামার এই নিউ এপিসোড নিয়ে। আজকে আমরা ডিসকাস করব কোয়েশ্চেনস এর সেকেন্ড পার্ট নিয়ে। কিন্তু আগের এপিসোডে এই কোয়েশ্চেন নিয়ে আমরা কি শিখেছি তা কি তোমার মনে আছে? তাহলে চলো একটু রিমাইন্ড করি। লাস্ট এপিসোডে আমরা শিখেছি WH কোয়েশ্চেনস কি আর WH কোয়েশ্চেনস বানানোর নিয়ম। আজকে আমরা শিখব স্টেটমেন্ট আর ট্যাগ কোয়েশ্চেনস নিয়ে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে আমরা যখন কথা বলি তখন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকি, কিন্তু সব সময় সেই কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করি না। নর্মাল অ্যাসার্টিভ স্টেটমেন্টও কিন্তু কোয়েশ্চেন হিসেবে ইউজ হয়ে থাকে। যেমন হাউ আর ইউ অল? প্রশ্নটা ইউ অল আর ওয়েল এভাবে করা যায়। ফার্স্ট সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা শুরু হয়েছে হাউ দিয়ে। তোমার নিশ্চয়ই মনে আছে হাউ একটি WH ওয়ার্ড, তার মানে এটি WH কোয়েশ্চেন। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটি যদি খেয়াল করি স্ট্রাকচার অনুযায়ী এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। চলো তাহলে দেখে নিই স্টেটমেন্ট কোয়েশ্চেনের ডেফিনিশন কি। যখন আমরা ইনফর্মাল ভাবে কারোর সাথে কথা বলি তখন অনেক সময় কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বা কোনো কিছু বলার জন্য ডিক্লারেটিভ কোয়েশ্চেন করে থাকি। এগুলোকেই স্টেটমেন্ট কোয়েশ্চেন বলে। যেমন শুরুতে আমরা বলেছিলাম ইউ অল আর ওয়েল, মানে তোমরা সবাই ভালো তো। সাধারণত এরকম কোয়েশ্চেন করার সময় রাইজিং ইন্টোনেশন ইউজ করা হয়ে থাকে। যেমন দ্যাট ইজ ইউর শার্ট। আবার আরেক ধরনের কোয়েশ্চেন হলো ট্যাগ কোয়েশ্চেন। অনেক সময় এমন হয় আমরা যাদের সাথে কথা বলি তার সাপোর্ট বা অপিনিয়ন জানতে চাই, এজন্য আমরা কোনো সেন্টেন্স বলার পর ওই সেন্টেন্সের সাথেই কোনো কিছু আস্ক করি, অর্থাৎ আমরা কোনো অ্যাফার্মেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন অ্যাড করে দেই। অ্যাড করে দেওয়া এইরকম প্রশ্নকেই বলে ট্যাগ কোয়েশ্চেন। যেমন ফারুক ইজ অনেস্ট, ইজন্ট হি? ইউ ক্যানট ডু দিস, ক্যান ইউ? এখানে ফারুক ইজ অনেস্ট হলো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স যার সাথে ইজন্ট হি প্রশ্নবোধক অংশ অ্যাড হয়ে একটি ট্যাগ কোয়েশ্চেন হয়েছে। এখন কি কি ধরনের ট্যাগ কোয়েশ্চেন হয় চলো তা জেনে নেই।
ট্যাগ কোয়েশ্চেন দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনস। চলো এখন ট্যাগ কোয়েশ্চেন তৈরির রুলস গুলো শিখে নিই। ট্যাগ কোয়েশ্চেন বানানোর রুলের ব্যাপারে শুরুতেই মনে রাখতে হবে, মেইন সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হবে, আর মেইন সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ ট্যাগের জন্য am, is, are, shall, will, could, can, would, have, has, need, might, must, etc. অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। নেগেটিভ ট্যাগের জন্য এই অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ ফর্মের শর্ট ফর্ম ইউজ করতে হবে। স্ক্রিনে কিছু শর্ট ফর্ম দেখতে পাচ্ছ। এরকম ভার্বের নেগেটিভ ফর্মের শর্ট ফর্মগুলো আমাদের স্মার্ট নোটস থেকে তুমি দেখে নিতে পারবে। ট্যাগ কোয়েশ্চেনে মেইন সেন্টেন্সে ফুল স্টপ বা এক্সক্লেমেশন মার্ক থাকলে তা উঠে যাবে এবং কমা বসবে, এরপর ট্যাগ যুক্ত হবে। যেমন দিস ইজ আ গুড বুক, ইজন্ট ইট? ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। সাবজেক্ট মেল হলে হি, ফিমেল হলে শি, প্লুরাল হলে দে এবং অন্য কিছু হলে ইট হবে। যেমন she has a pen, hasn't she? He has done the work, hasn't he? Nothing has happened, has it? Request টাইপের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে ইউজুয়ালি ক্যান ইউ, কান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, উইল ইউ, ওয়ন্ট ইউ, উড ইউ, উডন্ট ইউ ইউজ করা হয়। যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর, কান্ট ইউ? প্লিজ পাস দ্য পেপার, ওয়ন্ট ইউ? অর্ডার মূলক ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ, ওয়ন্ট ইউ ইউজ করা হয়। যেমন ডোন্ট ডু দ্যাট, উইল ইউ? লেট আস বা লেটস দিয়ে সেন্টেন্সে প্রপোজাল বুঝালে ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই ইউজ করা হয়। যেমন লেটস ডু ইট, শ্যাল উই? কিন্তু লেট দিয়ে আবার প্রপোজাল না বুঝালে সেন্টেন্সে জেনারেল রুল ফলো করে ট্যাগ কোয়েশ্চেন হয়। যেমন লেট দেম গো, উইল ইউ? সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, নান হলে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট দে বসে। যেমন এভরিবডি নোজ দিস, ডোন্ট দে? মেইন সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তবে সেন্টেন্সের নর্মাল রুলস অনুযায়ী ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এক্সেট্রা বসে। যেমন হি গোজ টু স্কুল, ডাজন্ট হি? সো এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাস করলাম তা নিয়ে কোনো কনফিউশন নেই তো? ওকে দেন লেটস প্রসিড উইথ দ্য রেস্ট অফ দ্য লেসন। সাবজেক্টে there is, there are থাকলে ট্যাগ কোয়েশ্চেনে isn't there, aren't there হয়। যেমন there are 5 cats in the house, aren't there? সেন্টেন্সের সাবজেক্ট মুন, আর্থ, কান্ট্রি ইত্যাদি থাকলে ট্যাগ কোয়েশ্চেনে she বসে। যেমন বাংলাদেশ is our country, isn't she? কিন্তু সেন্টেন্সে কোনো বস্তু বা প্রাণী থাকলে ট্যাগ কোয়েশ্চেনে it বসে। যেমন the pen writes well, doesn't it? সেন্টেন্সে one থাকলে ট্যাগ কোয়েশ্চেনে one থাকে। যেমন one should love his parents, shouldn't one? আবার সেন্টেন্সে seldom, never, hardly ইত্যাদি হলে সেন্টেন্স নেগেটিভ হয়, তখন ট্যাগ কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ করতে হয়। যেমন a barking dog seldom bites, does it? সো স্টুডেন্টস, আজকে আমরা স্টেটমেন্ট কোয়েশ্চেন এন্ড ট্যাগ কোয়েশ্চেনের ব্যাপারে জানলাম। তুমি বাসায় স্টাডি আর প্র্যাকটিস করার জন্য আমাদের স্মার্ট নোটস ইউজ করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী নিউ এপিসোডে। হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আগের এপিসোডে আমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে শিখে এসেছি। আজকে আমাদের কাজ হবে সেইগুলোর উপর ভিত্তি করে এসএসসি এক্সামে যে কোয়েশ্চেন্স আসে সেগুলো সলভ করা। সো এখন আমরা এসএসসি ট্যাগ কোয়েশ্চেনের কিছু কোয়েশ্চেন্স সলভ করব। স্ক্রিনে টেক্সটটি দেখতে পাচ্ছ, একটু পজ করে দেখে নাও। প্রথমে বলেছে আই অ্যাম এন এসএসসি, আর অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। কমার আগের স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় দেন দ্য ট্যাগ কোয়েশ্চেন মাস্ট বি নেগেটিভ, আর নেগেটিভ করার সময় হেল্পিং ভার্বের কন্ট্রাক্টেড ফর্মের সাথে নট যোগ হয়। সো এখানে অ্যাম এর পরিবর্তে আর এবং নেগেটিভ হওয়ার জন্য আরএন্ট বসাতে হবে এবং পরে আই বসবে, যেহেতু আই এর অবজেক্টিভ ফর্ম ইজ সেম অ্যাজ দ্য সাবজেক্ট। সো অ্যান্সার হচ্ছে আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, আরন্ট আই? নেক্সট, মাই এক্সপেকটেশন ইজ গেটিং অ্যান A+, যা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে মাই এক্সপেকটেশন আর অক্সিলারি ভার্ব হলো ইজ। সো এখানেও আগের কোয়েশ্চেনটার মতোই ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভে করতে হলে ইজ কে ইজন্ট লিখবো, আর এখানে সাবজেক্ট যেহেতু অ্যাবস্ট্রাক্ট সেহেতু আমরা ইট লিখবো। সো অ্যান্সার হলো মাই এক্সপেকটেশন ইজ গেটিং অ্যান A+, isn't it?
তারপর দেখো, some of my classmates became addicted to using mobile phones. সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে, সো ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ করতে হবে উইথ কন্ট্রাক্টেড ফর্ম অফ হেল্পিং ভার্ব অ্যান্ড নট। অলসো আমরা জানি যে সেন্টেন্স অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেন অলওয়েজ সেম টেন্সে হতে হয়। বিকেম দেখে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে, তাই আমরা ডিডন্ট ব্যবহার করব, এবং সাবজেক্টের জন্য আমরা দে ইউজ করব। সো দ্য অ্যান্সার ইজ সাম অফ মাই ক্লাসমেটস বিকেম এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস, ডিডন্ট দে? এরপর দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম। সেন্টেন্সে কুড নট দেখেই বুঝতে পেরেছো যে সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে, সো ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। সো আমরা অক্সিলারি ভার্বকে প্রথমে বসাবো, দেন সাবজেক্ট। তাহলে অ্যান্সার হয় দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, কুড দে? লাস্টলি এভরিবডি হেটস দেম ফর দিস রিজন। প্রথমে লক্ষ্য করলে দেখবে হেটস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস আছে, সো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, যার জন্য ডু অর ডাজ বসবে। অ্যান্ড যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হবে উইথ কন্ট্রাক্টেড ফর্ম অফ হেল্পিং ভার্ব অ্যান্ড নট। তাই আমরা এখানে ডোন্ট ইউজ করব। এরপর ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, এইসব ওয়ার্ডস হলো সিঙ্গুলার, অ্যান্ড এগুলোর যে কোনো একটা সেন্টেন্সে থাকলে ট্যাগ কোয়েশ্চেনে প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে, অর্থাৎ দে ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার আসে এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, ডোন্ট দে? এখন চলো একসাথে পুরো অ্যান্সারটা দেখে নিই। এবার আরেকটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। স্ক্রিনে পুরো টেক্সটই দেখতে পাচ্ছো, একটু পজ করে দেখে নাও। প্রথমটা হলো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। আমরা জানি একটা সেন্টেন্সে যদি লিটল থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ সেন্সে আছে, ইট মিনস নিয়ারলি নান অর নাথিং। সো যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, সেহেতু আমাদের ট্যাগ কোয়েশ্চেনকে অ্যাফার্মেটিভ করতে হবে। সো ফার্স্টে অক্সিলারি ভার্ব ইজ কে ইউজ করতে হবে, এরপর প্রোনাউন হিসেবে দেয়ার ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার আসে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড, ইজ দেয়ার? নেক্সট কোয়েশ্চেন, নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান। প্রথমে এখানে ভার্বের সাথে এস যোগ করা আছে, তার মানে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে এবং এর জন্য ডু বা ডাজ ইউজ করতে হবে। এরপর খেয়াল করো যে সেন্টেন্সটিতে নোবডি আছে, এর জন্য আমরা বুঝতেই পারছি সেন্টেন্সটি নেগেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডু ইউজ করতে হবে। এরপর ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান, এই সকল ওয়ার্ডস গুলো হলো সিঙ্গুলার, অ্যান্ড এগুলোর যে কোনো একটা সেন্টেন্সে থাকলে ট্যাগ কোয়েশ্চেনের প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে, অর্থাৎ এখানে দে বসবে। এই নিয়ম অনুযায়ী সলভ করলে অ্যান্সার হয় নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান, ডু দে? এরপরে লেটস এনজয় আ পিকনিক। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই ইউজ করতে হয়। এই রুলটা ফলো করলে অ্যান্সার হয় লেটস এনজয় আ পিকনিক, শ্যাল উই? নেক্সট, হোয়াট আ পিটি। এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখলে আমরা প্রথমেই একে অ্যাসার্টিভ করে নিব, যা করলে আসে ইট ইজ আ গ্রেট পিটি। সো এখানে অক্সিলারি ভার্ব ইজ হচ্ছে পজিটিভ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ করতে হবে, অ্যান্ড অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ইজন্ট ইউজ করতে হবে। এরপরে এখানে ইট বসবে, কারণ ইট প্রোনাউনটি সাবজেক্টে রেফার করছে। এভাবে করলে অ্যান্সার আসে হোয়াট আ পিটি, ইজন্ট ইট? লাস্ট কোয়েশ্চেন, ডোন্ট ডিস্টার্ব মি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো আদেশ থাকে তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কোয়েশ্চেন হবে ওয়ন্ট ইউ, অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, সেহেতু ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ ইউজ করতে হবে। সো দ্য অ্যান্সার উইল বি ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ? এখন চলো একসাথে পুরো অ্যান্সারটা দেখে নেই। এই ছিল আজকের কোয়েশ্চেন সলভিং এপিসোড। তোমার প্র্যাকটিসের জন্য আমাদের স্মার্ট নোটসে টাস্ক দেওয়া আছে, আশা করি তুমি বাসায় প্র্যাকটিস করবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী এপিসোডে। হ্যালো স্টুডেন্টস, আবার চলে আসলাম আমরা নিউ লেসন নিয়ে। আজকে আমরা শিখবো কন্ডিশনালস এন্ড ডিফারেন্ট টাইপস অফ কন্ডিশনালস এর ব্যাপারে। তুমি নিশ্চয়ই ভাবছো কন্ডিশনাল আবার কি? চলো জেনে নেই হোয়াট ইজ কন্ডিশনাল।
কন্ডিশনাল হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইফ দিয়ে যুক্ত থাকে। এখানে ডিপেন্ডেন্ট ক্লজটি ইফ দিয়ে স্টার্ট হয়, এজন্য একে ইফ ক্লজ বলে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বলে মেইন ক্লজ। যেমন ইফ ইট রেইনস দে উইল নট প্লে, ইফ আই ওয়ার আ বার্ড আই কুড ফ্লাই। এখানে ইফ ইট রেইনস হলো ডিপেন্ডেন্ট ক্লজ বিকজ তা নিজে কমপ্লিট মিনিং এক্সপ্রেস করে না, এর সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দে উইল নট প্লে অ্যাড করতে হয়। যদি বৃষ্টি হয় তাহলে তারা খেলবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কন্ডিশন দেওয়া আছে, সেটি হলো বৃষ্টি হওয়া। তারা খেলবে কি খেলবে না সেটা ডিপেন্ড করছে বৃষ্টি হওয়ার উপর। এখানে ইফ ক্লজটি হলো কন্ডিশন এবং মেইন ক্লজটি হলো রেজাল্ট। আমাদের মনে রাখতে হবে ইফ ক্লজটি সেন্টেন্সের ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট যে কোনোটিতেই থাকতে পারে। সো চলো এখন দেখে নিই যে ইংলিশের কত প্রকার কন্ডিশনালস আছে। ইংলিশে কন্ডিশনাল 5 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এন্ড মিক্সড কন্ডিশনাল। এখন আমরা এই 5 টাইপসের কন্ডিশনালস সম্পর্কে ডিটেইলসে জানবো। জিরো কন্ডিশনাল এমন সিচুয়েশনকে রেফার করে যা সবসময় সত্য হয়। জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। যেমন ইফ ইউ মিক্স ব্লু এন্ড ইয়েলো ইউ গেট গ্রিন, ইফ উই বয়েল ওয়াটার ইট ইভাপোরেটস। এখানে ফার্স্ট সেন্টেন্সে আছে যে তুমি যদি ব্লু কালার এন্ড ইয়েলো কালার মিক্স করো তাহলে তুমি অলওয়েজই গ্রিন কালার পাবে। এবার সেকেন্ড সেন্টেন্সে বলা হয়েছে আমরা যদি ওয়াটার বয়েল করি তাহলে সেটা অলওয়েজ ইভাপোরেট করে, মানে রেজাল্ট অলওয়েজ সেম হয়। দেন ফার্স্ট কন্ডিশনাল দিয়ে এমন সিচুয়েশনকে রেফার করে যা হতেও পারে আবার নাও হতে পারে। এর স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইম্পারেটিভ। ফর এক্সাম্পল, ইফ শি কামস আই উইল কল ইউ, ইফ আই গো টু দ্য মার্কেট আই উইল বাই আ পেন। ফার্স্ট সেন্টেন্সে আই উইল কল ইউ ডিপেন্ড করছে ইফ শি কামস এর উপর, মানে কল করতেও পারি আবার নাও করতে পারি। নেক্সট সেকেন্ড কন্ডিশনাল এমন সিচুয়েশনকে রেফার করে যা হওয়া ইম্পসিবল বা হলেও পসিবিলিটি খুবই কম। এর স্ট্রাকচার হলো ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস প্রিন্সিপাল ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ প্লাস ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। স্ক্রিনে নিশ্চয়ই স্ট্রাকচার ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। চলো এখন এক্সাম্পল দেখি। If I were the president, I could help the poor. If I won the lottery, I would buy a car. ফার্স্ট সেন্টেন্সে বলা হয়েছে আমি প্রেসিডেন্ট হলে গরিবদের হেল্প করতাম, কিন্তু ইন রিয়ালিটি আমার প্রেসিডেন্ট হওয়া অলমোস্ট ইম্পসিবল। আবার সেকেন্ড সেন্টেন্সে লটারি জিতে কার কেনাটা ইম্পসিবল না হলেও পসিবিলিটি খুবই কম। এখন পর্যন্ত জিরো, ফার্স্ট এন্ড সেকেন্ড কন্ডিশনাল ক্লিয়ার করতে পেরেছি তো? চলো এখন চলে যাই থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনাল পাস্টের এমন সিচুয়েশনকে রেফার করে যে আগের ইভেন্টটি অন্যরকম হলে প্রেজেন্ট সিচুয়েশনটিও অন্যরকম হতো, কিন্তু তা হয়নি। এর স্ট্রাকচার হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। স্ক্রিনে স্ট্রাকচারটি পরিষ্কারভাবে দেওয়া আছে। চলো এক্সাম্পল দেখি। ইফ আই হ্যাড এক্সারসাইজড আই উড হ্যাভ লস্ট সাম ওয়েট, ইফ হি হ্যাড ইউর ফোন নাম্বার হি উড হ্যাভ কলড ইউ। এখানে ইন্ডিকেট করা হয়েছে যে যদি আমি এক্সারসাইজ করতাম তাহলে ওয়েট লস করতাম, কিন্তু ইন রিয়ালিটি এক্সারসাইজ করা হয়নি, তাই ওয়েট লসও করা হয়নি। আবার যদি নাম্বার থাকতো তাহলে কল দিত, কিন্তু নাম্বার নেই তাই কলও দিতে পারেনি। আরো কিছু এক্সেপশনাল কন্ডিশনাল আছে, এদের বলা হয় মিক্সড কন্ডিশনাল। চলো এগুলোর স্ট্রাকচারও দেখে নিই। পোলাইট রিকোয়েস্ট বোঝাতে ইফ প্লাস ইউ উইল অথবা ইউ উড ইউজ করা হয়, তবে পোলাইট বোঝাতে উডই বেশি ইউজ করা হয়। যেমন ইফ ইউ উড হেল্প মি আই শ্যাল বি গ্রেটফুল। যখন স্পিকার মনে করে যে লিসনার তার কন্ডিশন বা রিকোয়েস্ট শুনবে তখন ইফ ইউ কুড প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্স শুরু হয়। এখানে প্রিন্সিপাল ক্লজ সাইলেন্ট থাকে। যেমন ইফ ইউ কুড ওপেন ইউর বুকস, এখানে প্রিন্সিপাল ক্লজ উই ক্যান স্টার্ট আওয়ার লেসন সাইলেন্ট আছে। আবার ইফ প্লাস ওয়ান্ট অথবা উইশের এক্সচেঞ্জে উড লাইক বা কেয়ার ইউজ করা যায়। যেমন ইফ ইউ ওয়ান্ট টু কাম আই উইল ওয়েট ফর ইউ, ইফ ইউ উড লাইক টু কাম আই উইল ওয়েট ফর ইউ। কিন্তু আবার উড লাইকের পরে অবজেক্ট না থাকলে উড বাদ দেয়া যায়। যেমন ইফ ইউ উড লাইক টু রিড আই শ্যাল গিভ ইউ দ্য বুক। এই সেন্টেন্সটি ইফ ইউ রিড আই শ্যাল গিভ ইউ দ্য বুক এইভাবেও বলা যায়, কিন্তু উড লাইকের পরে অবজেক্ট থাকলে উড বাদ দেয়া যায় না। যেমন ইফ ইউ উড লাইক টু বাই আ ল্যাপটপ হি উইল ম্যানেজ ওয়ান ফর ইউ। সো আজকের পর্বে আমরা কন্ডিশনাল এন্ড টাইপস অফ কন্ডিশনাল সম্পর্কে শিখলাম। আমাদের স্মার্ট নোটসে বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে কন্ডিশনালস এর উপর, যেগুলো তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো কন্ডিশনালস এর ব্যাপারে আরো ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে।
হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম ইংলিশ গ্রামারের আরেকটি এপিসোড নিয়ে। সো তুমি পড়াশোনার পাশাপাশি ফ্রি টাইমে কি করছো? আমরা সবাই তো কম বেশি গল্পের বই পড়ি কিংবা গল্প শুনি, আবার অন্যদের গল্পও বলে থাকি। চলো আজকেও আমরা ছোট্ট একটি গল্প শুনি, আর তুমিও আমার সাথে সাথে স্ক্রিন থেকে গল্পটি পড়ো। There lived a man in a village who wanted to learn English. So he went to a teacher. His teacher tried his best to teach him, but the man could not understand the rules of grammar. Admitting defeat, the teacher released him. এতক্ষণ আমরা যে গল্পটা পড়লাম, তুমি ভাবতেই পারো যে গ্রামারের এপিসোডে কেন স্টোরি পড়ছি। একটু গল্পের শুরুটা খেয়াল করো। গল্পের ফার্স্ট লাইনটা হলো There lived a man in a village who wanted to learn English. So he went to a teacher. সেন্টেন্সটি there দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে গল্পটি শুরু করার জন্য there ইউজ করা হয়েছে। এই গল্পে আমরা একজন লোকের ব্যাপারে জানলাম যে গ্রামে থাকে এবং ইংলিশ শিখতে চায়। এই লোকটি কিন্তু গল্পের মেইন সাবজেক্ট, আর তাকেই ইন্ট্রোডিউস করতে শুরুতে there ইউজ করা হয়েছে। there এর কিন্তু এখানে নিজের কোনো মিনিং নাই, এমন there কে বলা হয় ইন্ট্রোডাক্টরি there। সো আজকের এপিসোডে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি there অ্যান্ড ইন্ট্রোডাক্টরি it নিয়ে। চলো স্ক্রিনে এমন আরো কিছু ইন্ট্রোডাক্টরি there এর এক্সাম্পল দেখি। There is a hospital in our town. There are 5 books in my bag. There wasn't a single penny in my wallet. There were 6 apples in the bowl. এই সেন্টেন্সগুলো দিয়ে বিভিন্ন আইডিয়া এক্সপ্রেস করা হয়েছে। there দিয়ে সেন্টেন্সগুলি শুরু হলেও কিন্তু এর নিজের এখানে কোনো মিনিং নেই। তার মানে গল্পের মতো there দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেটা এখানে সাবজেক্ট না। সাবজেক্টগুলো হলো হসপিটাল, বুকস, penny and apples. There সেন্টেন্সে verb ও সাবজেক্টের আগে বসে। সেন্টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং টেন্স হয় প্রেজেন্ট, তাহলে verb হবে is, আর যদি সাবজেক্ট হয় প্লুরাল, verb হবে are। একইভাবে আবার পাস্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল হলে verb হিসেবে was ও were অ্যাড হবে। চলো এখন আমরা সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি there কিভাবে ইউজ হয় তা দেখে নিই। এই যে এতক্ষণ এক্সাম্পল গুলো দেখলাম, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো প্লেসে কোনো কিছুর অবস্থান বা এক্সিস্টেন্স বোঝাতে সেন্টেন্সে there ইউজ করা হয়। স্ক্রিনে there যুক্ত কিছু সেন্টেন্সের স্ট্রাকচার চলো দেখি। স্ট্রাকচার থেকে আমরা দেখতে পাচ্ছি যে there পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ এই 3 ফর্মে ইউজ হয়ে থাকে। যেমন there are some people in the field. There is not any ink in the pen. Is there any tea in the cup? নেক্সট there এর সাথে must, should, will, might, can, could, has to ইত্যাদি ভার্বও ইউজ হয়। যেমন there should be a solution to this problem. এগুলো ছাড়াও আরো কিছু ভার্ব such as seem, happen, appear, remain, exist, etc. there এর সাথে ইউজ করা যায়। যেমন there seems to be some misunderstanding between them. ঠিক একইভাবে সেন্টেন্স শুরু করার সময় সাবজেক্ট হিসেবে it ইউজ করা হয়। একে ইন্ট্রোডাক্টরি it বলে। চলো এখন আমরা সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি it এর ইউজ দেখে নিই। সাবজেক্টকে ইন্ট্রোডিউস করতে it ইউজ করা হয়। যেমন it was a nice picture. এটার মানে হলো the picture was nice, আর সাবজেক্ট পিকচারকে ইন্ট্রোডিউস করতে it ইউজ হয়েছে। আগে মেনশন করা হয়েছে এমন সাবজেক্টকে ইন্ডিকেট করতে it ইউজ করা হয়। যেমন I forgot to give him my address. It was a mistake. এখানে it দিয়ে আগে মেনশন করা অ্যাড্রেসকে বোঝানো হয়েছে। আবার টাইম, ওয়েদার, ডিস্টেন্স ইত্যাদি নিয়ে কথা বলার সময় সাবজেক্ট হিসেবে it ইউজ করা হয়। যেমন it is 10 o'clock now. It is warmer today than yesterday. It is winter. Inanimate object, child আর animal বুঝতে it ইউজ করা হয়। যেমন I saw a child. It was crying. Yesterday I bought a shirt. It was costly. আগের বলা স্টেটমেন্টকে পরে বোঝাতে এবং পরের স্টেটমেন্টের ফোরকাস্ট করার জন্য it ইউজ করা হয়। যেমন it is true that he is a singer. It is a matter of great regret that her mother is no more. পরের কোনো নাউন বা প্রোনাউনকে এমফাসিস করতে it ইউজ করা হয়। এক্ষেত্রে it কোনো নাম্বার, পারসন অ্যান্ড জেন্ডারের রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ হয়। যেমন it is the house which I will buy. ইম্পার্সোনাল ভার্বের সাথে আনস্পেসিফিক সাবজেক্ট হিসেবে it ইউজ করা হয়। যেমন it appears to me that you are fine. চলো it দিয়ে কয়েকটি ডিফারেন্ট সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নিই। সো স্ট্রাকচার থেকেই আমরা দেখতে পাচ্ছি যে it কখনো প্লুরাল সাবজেক্টের সাথে ইউজ হয় না। এতক্ষণ আমরা ইন্ট্রোডাক্টরি there and it নিয়ে জানলাম। শেষ করছি আজকের মতোই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের লেসনটি স্টার্ট করার আগে তোমার সাথে আমার শপিং এর ছোট্ট একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। তো গতকাল আমি ডিসাইড করলাম, আচ্ছা এক্সপিরিয়েন্সটি ইংলিশে শেয়ার করলে কেমন হয়। ওকে, লেটস শেয়ার দ্য এক্সপিরিয়েন্স ইন ইংলিশ।
Yesterday, I decided to go shopping. Hence, I woke up early in the morning. Then, I had my breakfast and got dressed. Next, I went to the bus stop by a rickshaw. After that, from there, I took a bus to Newmarket. As soon as I reached the market, I became very excited. Although I wanted to buy only a watch, I bought a few tops as well. Later, I wanted to buy a handbag. However, I had no money left. Finally, I finished my shopping and returned home. মজার বিষয় হলো আমার এই শপিং এক্সপেরিয়েন্স শেয়ার করতে করতেই আমরা কিন্তু আমাদের লেসন স্টার্ট করে দিয়েছি। তুমি নিশ্চয়ই ভাবছো তা কিভাবে পসিবল, তাই না? ঠিক আছে, চলো আরেকবার আমার এক্সপেরিয়েন্সটি স্ক্রিন থেকে দেখে নেই। আমরা এতক্ষণ যে প্যারাগ্রাফটি দেখলাম তার থেকে কিছু সেন্টেন্সেস এবং কিছু ওয়ার্ডস আমরা আরেকবার খেয়াল করে দেখি। এখানে আমরা যদি ফার্স্ট টু সেন্টেন্সেস yesterday I decided to go shopping এবং hence I woke up early in the morning খেয়াল করি, তাহলে দেখব যে সেন্টেন্স দুটি hence কনজাংশন দিয়ে অ্যাড হয়েছে। মানে সেন্টেন্স দুটির মধ্যে একটি সিকোয়েন্স বা রিলেশন মেইনটেইন হয়েছে। ঠিক একইভাবে বাকি সেন্টেন্সগুলোতেও নেক্সট, আফটার দ্যাট, as soon as, although, however, finally এই ওয়ার্ডসগুলো একটি সেন্টেন্সের সাথে নেক্সট সেন্টেন্সগুলোর রিলেশন ও সিকোয়েন্স মেইনটেইন করেছে। এই ওয়ার্ডসগুলোকে আমরা বলে থাকি সেন্টেন্স কানেক্টরস। আর আজকে আমাদের ডিসকাশনের বিষয় হলো এই সেন্টেন্স কানেক্টরস। আজকের লেসনে আমরা শিখব সেন্টেন্স কানেক্টরস কি, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স কানেক্টরস এবং তাদের ইউসেস নিয়ে। এতক্ষণ যা বুঝলাম তার থেকে আমরা বলতে পারি যে কথা বলা বা লেখার সময় একের বেশি সেন্টেন্সেসের মধ্যে রিলেশন, সিকোয়েন্স ও কন্টিনিউইটি মেইনটেইন করার জন্য যেসব ওয়ার্ডস কনজাংশন হিসেবে ইউজ করা হয় তাদের সেন্টেন্স কানেক্টরস বলে। যেমন and, but, firstly, then, next, as a result, etc. এখন চলো সেন্টেন্স কানেক্টরস এর কিছু টাইপস নিয়ে জেনে নিই। লজিক্যাল অর্ডার বা সিকোয়েন্স বোঝাতে যেসব কানেক্টরস ইউজ করা হয় সেগুলো হলো ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, ইন দ্য বিগিনিং, ইন বিটুইন, ইন দ্য মিডল অফ, নেক্সট, লাস্ট, ফাইনালি, আফটার দ্যাট, এক্সেট্রা। চলো একটি সেন্টেন্সে এটি ব্যবহার করে দেখি। ফার্স্ট, I will go to college. Next, I will go to the bookstore to get the books. Extra information dite, in addition, moreover, furthermore, besides, as well as, not only, but also, এই connectors গুলো use করা হয়। যেমন, I got promoted yesterday. In addition, I got a raise too. Contrast বুঝাতে যে connectors গুলো use হয় সেগুলো হলো however, on the other hand, on the contrary, rather, but, still, instead, etc. Let's look at a sentence. I'm going to buy a house. However, I'll have to use all my savings. Comparison বুঝাতে similarly, in the same way, likewise, then, least, less, etc. connectors গুলো use হয়। যেমন, for the formal event, men must wear a shirt and tie. Similarly, women must wear a sari. এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? তাহলে চলো আরো কিছু ইউজেস দেখে নিই। কজ বা কারণ বুঝাতে যেসব কানেক্টরস ইউজ করা হয় সেগুলো হলো since, for, because, as and why, etc. যেমন, I do not know why she keeps missing her music class. উদাহরণ বা এক্সাম্পলস দিতে, for example, in other words, such as, for instance, ইত্যাদি কানেক্টরস ইউজ করা হয়। যেমন, there are many types of beverages, such as juice, water, milk, etc. Place and time indicate করতে at that time, there, where, before, after, since, when, while ইত্যাদি কানেক্টরস হিসেবে ইউজ করা হয়। যেমন, he lives in Dhaka. I will go there to meet him next month. এক টপিক থেকে অন্য টপিকে কথা বলতে যেসব কানেক্টরস ইউজ করা হয় সেগুলো হলো with reference to, with respect to, by the way, with regard to, regarding, speaking of, etc. যেমন, with regard to the matter in question, I will write to you in detail later. উপসংহার বা কনক্লুশন ইন্ডিকেট করতে যেসব কানেক্টরস ইউজ করা হয় সেগুলো হলো in brief, to sum up, in short, in a nutshell, to summarize, in a whole ইত্যাদি। যেমন, to sum up our episode today, we have discussed the definition of sentence connector, different types of sentence connectors and their uses. Did you notice আমি to sum up connectorটি ইউজ করে আজকের এপিসোড শেষ করলাম? ব্যাপারটা মজার না? আশা করি আজকে যা যা নিয়ে কথা বলেছি তা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। প্রপারলি সেন্টেন্স কানেক্টরস ইউজ করলে আমাদের রাইটিং অনেক বেশি অর্গানাইজ মনে হয়। এই জন্য আজকের এপিসোডটি দেখার পর থেকে চেষ্টা করবে রাইটিং পার্টে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইউজ করে তোমার লেখাকে আরো বেশি অর্গানাইজ করার। আর কোনো প্রবলেম হলে শিখো স্মার্ট নোটস তো আছেই তোমার হেল্প করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো এক্সাইটিং এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।
হ্যালো স্টুডেন্ট, আশা করছি ভালো আছো এবং আমার সাথে নতুন টপিক প্র্যাকটিস করতে একদম প্রিপেয়ার্ড আছো। তাহলে চলো শুরু করা যাক। প্রিভিয়াস লেসনে আমরা ডেফিনিশন অফ সেন্টেন্স কানেক্টর, ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স কানেক্টরস এবং এসবের রুলস নিয়ে এলাবোরেটলি আলোচনা করেছি এবং জেনেছি। মনে আছে তো? আজকে আমরা সেন্টেন্স কানেক্টরের সেই সব রুলস ফলো করে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, পজ করে পড়ে নাও। শুরুতেই আমরা দেখছি দেওয়া আছে ড্যাশ টেকিং ফুড we should bear in mind dash we do not eat just to satisfy our hunger or to fill the belly. Sentence connector এর ক্ষেত্রে place and time indicate করতে here, there, where, before, after, when, while connectors হিসেবে ইউজ করা হয়। এখানে যেহেতু খাবার খাওয়ার সময়ের কথা ইন্ডিকেট করেছে, তাই প্রথম গ্যাপে while হবে। আর আমরা জানি bear in mind একটি ফ্রেজ এবং এর পরে সবসময় that বসে। উত্তর হবে while taking food we should bear in mind that we do not eat just to satisfy our hunger or to fill the belly. এরপরে আছে we eat dash we can preserve our health. আচ্ছা, আমরা কেন খাই? নিশ্চয়ই একটা কারণে খাই, সেটা সুস্থ থাকার জন্য হতে পারে, ক্ষুধা লাগার জন্য হতে পারে, তাই না? এই উদ্দেশ্য বা পারপাস বোঝাতে সেন্টেন্সে so that, in order to, so as to ইত্যাদি ইউজ করতে হয়। তাই এখানে অ্যান্সার হবে we eat so that we can preserve our health. তারপরে আছে some people living in the midst of plenty do not eat the food they need for good health dash they have no knowledge of science of health and nutrition. আগের লেসনে পড়েছি কজ বা কারণ বোঝাতে since, for, because of, due to, as and why এগুলো কানেক্টরস ইউজ করা হয়। মনে আছে তো? আমরা এখানে বিকজ বসিয়ে অ্যান্সার লিখতে পারি some people living in the midst of plenty do not eat the food they need for good health because they have no knowledge of science of health and nutrition. শেষ লাইনে আছে dash they suffer from various diseases. আগে যে বলা হয়েছে বা করা হয়েছে সেটার রেজাল্ট এখানে যা হয়েছে সেটা এক্সপ্রেস করার জন্য কানেক্টরস অফ কনসিকুয়েন্স হিসেবে so, eventually, that is why, subsequently, as a result বসাতে হয়। এখানে তাদের খাবার সম্পর্কে যে সঠিক নলেজ নেই, তারা খেতে পারে না এবং সেই জন্য তারা বিভিন্ন ডিজিজে আক্রান্ত হয় সেটা বলা হয়েছে। এই ফলস্বরূপ বা কনসিকুয়েন্স অনুযায়ী এখানে উত্তর হবে so they suffer from various diseases. এরপর চলো স্ক্রিন থেকে পুরো প্যাসেজটা অ্যান্সার সহ একবার দেখে নিই। সেন্টেন্স কানেক্টরের কোয়েশ্চেন সলভ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রুল হলো হিউজ ভোকাবুলারি নলেজ থাকতে হবে এবং সেই সাথে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। চলো জলদি আমরা আরেকটি কোয়েশ্চেন সলভ করে ফেলি। স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো, পজ করে পড়ে নাও। ফার্স্ট লাইনে আছে the whole world has turned into a global village dash the improvement of information technology. উপরের এক্সপ্লেনেশনে আমরা দেখেছি কজ বা কারণ বোঝাতে since, for, because of, due to, as and why এগুলো কানেক্টরস ইউজ করা হয়। এখানে because of ইউজ করতে পারি। উত্তর হবে the whole world has turned into a global village because of the improvement of information technology. সেকেন্ড লাইনে আছে now we can know dash is happening on the other corner of the world sitting at home. দুটি সেন্টেন্সকে কানেক্ট করতে হলে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বস্তু বোঝাতে কানেক্টর হিসেবে সেন্টেন্সে which, what এবং that বসে। So the right answer is now we can know what is happening on the other corner of the world sitting at home. এরপরে আছে the poor culture is receiving quickly the elements dash are in rich culture. উপরে আমরা which, what এবং that এর ইউজ দেখলাম। একই নিয়মে এই সেন্টেন্সটিতে which বা that বসালে এটি মিনিংফুল হয়। Answer is the poor culture is quickly receiving the elements which/that are in rich culture. পরের লাইনে দেখছি dash technology transforms culture and develops it. উপরের সেন্টেন্সে আমরা দেখছি poor culture খুব দ্রুত rich cultureর এলিমেন্টস গুলো অ্যাডাপ্ট করছে, কারণ টেকনোলজি এইভাবে কালচার ডেভেলপ করতে হেল্প করছে। পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তা কোন কারণে হয়েছে তা বোঝাতে কানেক্টরস অফ কজ এন্ড এফেক্টের ক্ষেত্রে thus, in this way, in this manner ইউজ করা হয়। সো এর উত্তরে হবে thus technology transforms culture and develops it. Lastly, dash we have to prevent the infiltration of the bad culture of another society into our own culture. Consequence বুঝালে so, hence, therefore, consequently ইত্যাদি হয়।
The answer is, so we have to prevent the infiltration of the bad culture of another society into our own culture. স্ক্রিন থেকে পুরো প্যাসেজটা একবার অ্যান্সার সহ পড়ে নিই। খুব সহজেই কিছু রুলস ফলো করে আমরা কোয়েশ্চেন সলভ করে ফেলেছি। নোট করে নিয়েছো তো? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আরো প্র্যাকটিস করতে আমাদের স্মার্ট নোটস থেকে এক্সারসাইজ সলভ করতে পারো। আজকে বিদায় নিচ্ছি, ভালো থেকো।